দশম দ্বাদশে নিয়মিত ক্লাস, অন্য শ্রেণীতে একদিন। এসএসসি এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে সংসদে শিক্ষামন্ত্রী। মুজিব বর্ষে গৃহহীনদের ঘর প্রাপ্তি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তব রূপ, এসডিজি অর্জনে সহায়ক বলছেন বিশেষজ্ঞরা। কাল আসছে সরকারের কেনা সেরামের 50 লাখ ডোজ ভ্যাকসিন। বৃহস্পতিবার ঢাকার 5 হাসপাতালে টিকা পাবে স্বাস্থ্যকর্মীরা। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কমিটি জানালেন বাণিজ্যমন্ত্রী। রমজানে 3 গুণ নিত্যপণ্য আমদানির পরিকল্পনা। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসি সন্তোষ, ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। 69-এর পথ ধরেই মুক্তিযুদ্ধ, লাল সবুজের বাংলাদেশ। ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে শুধু দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়মিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জাতীয় সংসদে আইন প্রণয়নের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অন্য শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন এসে পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। অংশ হিসেবে গ্রহণ করা হোক। সংসদের আইন প্রণয়ন কার্যাবলীতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংশোধনী বিল প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। পরে কণ্ঠ ভোটে বিলটি পাশ হয়। এর ফলে এইচএসসি ফল প্রকাশের বাধা দূর হলো। এর আগে ওই বিলের সংশোধনী প্রস্তাবের আলোচনায় করোনাকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। অবশ্যই আমাদের সামনে শিক্ষার মানে যেটা দরকার, রাজনৈতিক হস্তক্ষেপ কমানো। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে লোকাল এমপি, কেন্দ্রীয় সরকারি দল সবাই মিলে শিক্ষক নিয়োগ থেকে সুইপার নিয়োগ পর্যন্ত যেভাবে ইন্টারফেয়ার করে, এটা দুঃখজনক। সবকিছু খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যৌক্তিকতাটা কি সেটা আমি তখনও বুঝিনি, এখনো বুঝতে পারছি না। আর সরকারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবার একটা চরম মাশুল দিয়েছে বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা। সাংসদদের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আগামী 4 ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রাথমিক নির্দেশনা আছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে শুধুমাত্র এসএসসি ও এইচএসসির জন্য দশম ও দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস নেওয়া হবে। দশম এবং দ্বাদশকে নিয়ে আসবো তাদের পরীক্ষা দেওয়ার সেই প্রস্তুতির স্বার্থে। বাকিদের আমরা প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসর আমরা খোলার কথা এই জন্যই বলছি যে তারা একদিন করে আসবে, এবং যখন আমরা দেখব যে এই প্যান্ডেমিক আর আমাদেরকে সে অবস্থায় নেই এবং আমাদের শিক্ষার্থীদের সংক্রমণের কোনো আর সম্ভাবনা নেই, আশঙ্কা নেই, তখন তারা পুরোদমেই ক্লাস করবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান মন্ত্রী। যাদের এসএসসি এবং এইচএসসি আছে 2021 সালের, তাদের অ্যাভারেজ কারিকুলামের উপরে পরীক্ষা হবে। বহুমুখী শিক্ষা ব্যবস্থার সমালোচনার জবাবে মন্ত্রী জানান, দীর্ঘ প্রক্রিয়া হলেও কমন কোর্সে শিক্ষার্থীদের একীভূত করার চেষ্টা চলছে। প্রশ্নের মধ্য থেকেই কিন্তু এসে যাচ্ছে মাননীয় স্পিকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মুজিব বর্ষের উপহার গৃহহীনদের জমিসহ ঘর প্রাপ্তি আত্মমর্যাদা বাড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। এই উদ্যোগ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার বাস্তব রূপ। এর ফলে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণ সহায়ক হবে বলেও মনে করেন আতিউর রহমান। আরও জানাচ্ছেন দীপু সারওয়ার। এই মুজিব বর্ষ উপলক্ষে আমি আপনার কাছ থেকে একটি ঘর উপহার পেয়েছি, আমি অত্যন্ত খুশি, কারণ এরকম ঘর আমি কোনোদিন তৈরি করতে পারতাম না। এই কান্না আনন্দের। মুজিব বর্ষের উপহার জমিসহ ঘরের মালিকানা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ তার মতো হাজারো মানুষ। আপনি আমার জীবনে আল্লাহর অশেষ রহমত। আপনি আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুন আর এভাবে সবাইকে সাহায্য সহযোগিতা করুন। একটি স্বপ্ন, একটি ঠিকানা প্রাপ্তির উৎসব,
ছুঁয়ে যায় জেলায় জেলায়। ঠিকানা পেল প্রায় ৭০,০০০ পরিবার। মুজিববর্ষে একজনও আর গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০ প্রণয়ন করা হয় আগেই। এলাকার আশেপাশে দেখেন না কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা গৃহহারা, কোন মানুষটা কষ্টে আছে, খবর পেলে অবশ্যই তাদের জন্য আমি ঘর করে দেব। এরই মধ্যে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন ৮,৮৫,৬২২টি পরিবারের তালিকাও করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় অগ্রাধিকার প্রকল্প হিসেবে এর বাস্তবায়ন করছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় যথার্থে জানাচ্ছি। ভূমিহীন অসহায় জনগোষ্ঠীর জীবন বদলের অনন্য এক ইতিহাস বিশ্বের কোথাও আগে কখনোই হয়নি। এর মধ্য দিয়ে পরিবারগুলোর আত্মমর্যাদাও প্রতিষ্ঠিত হলো বলে মনে করছেন অর্থনীতিবিদ আতিউর রহমান। আমাদের টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার মধ্যেও কিন্তু এই সবার জন্য গৃহায়ন কাউকে পেছনে ফেলে যাওয়া যাবে না, সেরকম একটি লক্ষ্য আছে। সেই দিক থেকে এসডিজি পূরণেরও এটি একটি অঙ্গীকার। একটি গৃহ শুধুমাত্র একটি আবাস বা ঠিকানা নয়, একটি আত্মমর্যাদারও প্রতীক। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণের বাস্তব রূপ হিসেবেই দেখছেন এই অর্থনীতিবিদ। এটি বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নের সাথে মিলে যায়, কারণ 10ই জানুয়ারিতেই তিনি বলেছিলেন 1972 সালে যে আমার এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি মানুষকে খাবার দিতে না পারি, তাদেরকে আবাসন দিতে না পারি, শ্রমিকদের যদি কাজ না দিতে পারি, তরুণদের যদি কাজ না দিতে পারি। সেই স্বপ্নের সাথে কিন্তু মিলে যায়। পর্যায়ক্রমে তালিকায় থাকা ভূমিহীন, গৃহহীন, অসহায়, দরিদ্র জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হবে। শুধু তাই নয়, প্রকল্পের আওতায় ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করা হবে। তাই প্রকল্পটি দারিদ্র্য বিমোচনে রাখবে বিরাট ভূমিকা। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি পেয়ে দারুণ খুশি ভূমি ও গৃহহীন পরিবারগুলো। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। প্রথম ধাপে ঘর ও জমি পেয়েছে 66,189টি ভূমি ও গৃহহীন পরিবার। এখন নতুন ঠিকানায় নতুন জীবনের স্বপ্ন দেখছেন অসহায় এসব মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সারা দেশে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়। স্বপ্নের ঠিকানা পেয়ে আনন্দের ঝিলিক তাদের চোখে মুখে। প্রথম ধাপে গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, মাদারীপুর সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ভূমিহীনরা ঘর ও জমি পেয়েছেন। প্রধানমন্ত্রীর দোয়া করি, আমার মাথার উপরে ছাদ দিয়েছে, পায়ের তলে মাটি দিয়েছে। আমি অনেক খুশি হয়েছি। ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি সহ চট্টগ্রাম বিভাগে ভূমিহীন পরিবার রয়েছে 1,61,297টি। ধাপে ধাপে তারা পাবে প্রধানমন্ত্রীর এই উপহার। রংপুর বিভাগে সর্বাধিক 1,83,000 পরিবার ভূমিহীন। প্রথম ধাপে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও দিনাজপুরের উপকারভোগীরা নতুন ঘর ও জমি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্বপ্ন ভাবতে পারিনি আমরা এরকম পাকা ঘর পাবো, জমি পাবো। খুশিতে মান ভরে গেছে আমাদের। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নাটোর সহ রাজশাহী বিভাগের ভূমিহীনরাও নতুন ঘর ও জমি পেয়ে দারুণ খুশি। প্রথম ধাপে ঘর পেয়ে খুলনা, কুষ্টিয়া, যশোর, বেনাপোল, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও মোংলার ভূমিহীন পরিবারগুলো প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর সহ ময়মনসিংহ বিভাগের ভূমিহীনদের হাতেও ঘর, জমির দলিল, নামজারি ও কবুলতনামা তুলে দেয়া হয়। সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ সহ সিলেট বিভাগে ভূমিহীন পরিবারের সংখ্যা 80,584টি। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বিভিন্ন উপজেলার গৃহহীনদের হাতে ঘরের চাবি ও জমির কাগজ বুঝিয়ে দেন। বরিশাল, বরগুনা, ঝালকাঠি সহ প্রথম ধাপে বরিশাল বিভাগের গৃহহীনরাও প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সমর ইসলাম, 21 টেলিভিশন।
বাংলাদেশ সরকারের কেনা সেরাম ইনস্টিটিউটের প্রথম চালান 50 লাখ ডোজ ভ্যাকসিন আসছে কাল। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য, তাই সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। এদিকে 27 জানুয়ারি পরীক্ষামূলক টিকা প্রয়োগের পর 28 জানুয়ারি রাজধানীর 5টি হাসপাতালে 400 থেকে 500 স্বাস্থ্যকর্মীর ওপর টিকা প্রয়োগ করা হবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সহকর্মী তহিদুর রহমানকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভ্যাকসিন নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানান, কাল আসবে সরকারের কেনা 50 লাখ ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ভ্যাকসিন দেয়া হবে। ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকারে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাই টিকা পাবে বলেও আশ্বস্ত করেন তিনি। আগামীকাল আমাদের আরো 50 লক্ষ ভ্যাকসিন আসবে আমরা আশা করছি। ভ্যাকসিন নেওয়াটা কিন্তু মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং বাংলাদেশে ভ্যাকসিন কারো জোর প্রয়োগ করা হবে না এবং ভ্যাকসিন স্বাধীনভাবে নিবে। মন্ত্রী জানান, বিশ্বের যে কোনো ভ্যাকসিনের চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে কম। অ্যান্টিবডি টেস্ট করার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান জাহিদ মালেক। জেলা উপজেলা হাসপাতালে যারা আসবে আমাদের যারা এই ভ্যাকসিন নেওয়ার জন্য তাদের আলাদা বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার পরে তারা কিছুক্ষণ অপেক্ষা করবে, অবজারভেশনে থাকবে এবং যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক জানান, 27 জানুয়ারি পরীক্ষামূলক টিকা প্রয়োগের পর 28 জানুয়ারি রাজধানীর 5টি হাসপাতালে 400 থেকে 500 স্বাস্থ্যকর্মীর ওপর টিকা প্রয়োগ করা হবে। ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কুর্মিটোলা। আমরা আশা করছি যে 400 থেকে 500 চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে আমরা এখানে টিকা দেব। তারপরে আমরা 1 সপ্তাহ মতন তাদেরকে অবজার্ভ করব। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা সারা দেশব্যাপী এই টিকার কার্যক্রম শুরু করতে পারব। টিকা নিতে আগ্রহীদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ কাল হস্তান্তর করবে আইসিটি বিভাগ। অ্যাপ ছাড়াও নিবন্ধনের জন্য ম্যানুয়াল ব্যবস্থা থাকবে বলেও জানান হেলথ ডিজি। অ্যাপসের মাধ্যমে ইনক্লুড করে দেব। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে আরও 20 জন। মৃতের সংখ্যা বেড়ে 8023। দেশে করোনায় মৃত্যুর হার 1.51%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 324তম দিনে দেশে 200 ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,169টি। এর মধ্যে শনাক্তের সংখ্যা 473। মোট শনাক্ত 5,31,799। নতুন 514 জন সহ সুস্থ 4,76,413 জন। দৈনিক সংক্রমক 3.34%। এ পর্যন্ত শনাক্তের হার 14.96% ও সুস্থতার হার 89.59%। করোনা পরীক্ষা হয়েছে 35,55,558। ভোজ্য তেলের দাম আর যাতে না বাড়ে সেজন্য একটি কমিটি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে এক বৈঠক শেষে মন্ত্রী জানান, এবার রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণেই থাকবে। এর জন্য 3 গুণ পণ্য আমদানি করা হবে বলেও জানান মন্ত্রী। তহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয়ে ভোজ্য তেল আমদানিকারকদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক শেষে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার কারণে স্থানীয় বাজারেও প্রভাব পড়ে। 70 থেকে 72%। করোনার কঠিন সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও দেশের বাজারে দাম কেন কমেনি, এমন প্রশ্নের উত্তরে টিপু মুন্সি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রায় 90% কিন্তু আমাদের ইম্পোর্টের উপরে নির্ভর করতে হয়। সেটা দুইটা ফর্মে আছে, ক্রুড ফর্মে অথবা সিল্ক ফর্মে। ভাগ বদল হওয়ার কারণে যেন সাধারণ বাজারে তার প্রভাব না পড়ে, এটা একটা ভেরিয়েবল অবস্থা। সেই জন্য প্রতি মাসে দরকার পড়লে আরও দরকার পড়লে তার মাঝখানেও তারা বসে এর একটা লজিক্যাল প্রাইস হওয়া উচিত, সেটা একটা আইডিয়া তারা দেবে, ফ্লোট করবে এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি টিসিবির মাধ্যমে এবার 3 গুণ পণ্য আমদানির পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। রমজান মাস সামনে রেখে মানুষের জন্য কষ্ট না হয়, টিসিবির মাধ্যমে যেন এবং বড় ব্যবসায়ীদের সাথে কথা বলে যেন সেই সময়টা মানুষ যেন সাশ্রয়ী দামে পায়, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তেল নয়, আরও সব জিনিসপত্র যেটা, এই সবই আমরা অন্তত অন্যান্য বছরের তুলনায় 3 গুণ আনার ব্যবস্থা করব। বাজার ঠিক রাখতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। যতদূর সম্ভব আমাদের পক্ষে আমরা রমজান সামনে রেখে ব্যবসায়ী এবং আমরা একসাথে কাজ করব। তৌহিদুর রহমান,
একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসারও আহ্বান জানান সিইসি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রস্তুতি দেখতে সকালে চট্টগ্রাম আসেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, নির্বাচনী কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন সিইসি। নির্বাচন সুষ্ঠু হবে বলেও জানান তিনি। নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত যা আছে তাতে তারা প্রত্যেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রত্যেকে আশাবাদী যে 27 তারিখে যে ঐতিহ্যবাহী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, স্বচ্ছ হবে এবং নির্বাচনে গ্রহণযোগ্য হবে। পরে প্রেস ব্রিফিংয়ে সিটি নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে সিইসি জানান, প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আমাদের নেই এবং তার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। ইভিএম যেখানে নির্বাচন হবে সেখানে সশস্ত্র পুলিশ পাহারা থাকবে এবং ভিতরে কোনো লোক গিয়ে ইভিএম এর একজনের ভোট আরেকজনের দেওয়া এটা সম্ভব না। নির্বাচনের সব প্রার্থীদের প্রতি সমান আচরণের নির্দেশনা দিয়ে প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। কে কোন দলের, কে কোন মতের বা ধর্মের বা বর্ণের বা গোত্রের তা বিবেচ্য বিষয় হবে না। প্রত্যেক প্রার্থী যেন নির্বাচন আচরণ বিধি মেনে চলেন তাও নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। পোলিং এজেন্ট একজন প্রার্থীর গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি প্রার্থীর প্রতিনিধি, তার নিরাপত্তা প্রদান নির্বাচন ব্যবস্থাপনায় নিয়োজিত প্রত্যেক কর্মকর্তার দায়িত্ব। কর্মকর্তাদের বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ABM আজাদ। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বঙ্গবন্ধু ভারতবর্ষের মহান নেতা। নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে দৌড়ায় স্বামী বাংলাদেশ ভারত ঘনিষ্ঠ বন্ধু বললেন হাসান মাহমুদ। উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং উন্নয়নকামী সকল পক্ষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির কল্পিত অভিযোগ এবং টিকা নিয়ে অপপ্রচার এক সূত্রে গাথা বলে মন্তব্য করেন তিনি। একটি বড় রাজনৈতিক দল টিকা সংগ্রহের আগে থেকেই টিকা ব্যবস্থাপনায় দুর্নীতির কল্পিত অভিযোগ করছিল। এখন টিকার ব্যবস্থা নিয়ে তারা মিথ্যাচার শুরু করেছে। বিএনপির কল্পিত অভিযোগ এবং টিকা নিয়ে অপপ্রচার এক সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের জাতির পিতা নন, তিনি পুরো ভারতবর্ষের মহান নেতা। নেতাজি সুভাষ বসুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, অগ্রগতির পথে বাংলাদেশ ও ভারত বন্ধুত্বের হাত ধরে এগিয়ে চলছে। বিস্তারিত মিনারাতিবার রিপোর্টে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.স. আরেফিন সিদ্দিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনায় ভারতের হাই কমিশনার বলেন, বঙ্গবন্ধু যে বিশ্বাস লালন করতেন সে পথেই এগিয়ে চলছে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। Truly a great hero and a great leader, not just in Bangladesh but also for every Indian because of this. He was a man of principle, a man of great courage, and of course, after all, a man who was prepared to do anything for the cause that was right. তথ্যমন্ত্রী বলেন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে দুই দেশ বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে। এই উপমহাদেশে ভারত বাংলাদেশের মৈত্রী আজকে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। ফর প্রোভাইডিং আস করোনা ভ্যাকসিন
20 lakh pieces free of cost. এটি ভালোবাসার এবং বন্ধুত্বের অনন্য উদাহরণ। প্রতিবেশীদের মধ্যে বৈরিতার সম্পর্ক নিয়ে অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেন বক্তারা। আরো 200টা দেশের সম্পর্ক আছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভ্যাকসিনের প্রতি মানুষের আস্থা ফেরাতে সবার আগে প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে মানুষের মনে এখনও সন্দেহ রয়েছে, তাই অন্যান্য দেশের সরকার প্রধানের মতো প্রধানমন্ত্রীকেও সবার আগে টিকা নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। একই সঙ্গে করোনার টিকা নিয়ে যেন দুর্নীতি না হয় সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। মানুষের এই যে আপনার সন্দেহ, মানুষের যে অনাস্থা, এগুলো দূর করার জন্য পৃথিবীর অন্যান্য সভ্য দেশগুলোতে যা করেছে, যুক্তরাজ্যে কুইন নিজে, রানী নিজে ইঞ্জেকশন নিয়েছে প্রথম, আপনার রাশিয়াতে পুতিন নিয়েছে, আমেরিকাতে বাইডেন নিয়েছে। আমি বলবো যে প্রধানমন্ত্রী আজকে আপনি প্রথম টিকাটা নিন, নিয়ে মানুষকে বলেন যে এটাতে ভয়ের কিছু নেই। উত্তরাঞ্চল সহ দেশের বেশ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সঙ্গে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। কাজের অভাবে বিপাকে নিম্ন আয়ের মানুষ। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। কদিন ধরে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশায় ঢাকা থাকছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। সঙ্গে হিমেল হাওয়া, কনকনে শীতে কাজের অভাবে বিপাকে শ্রমজীবী মানুষ। ঠান্ডার জন্য একবেলা কাজ করতে পারি না, কাজ না করলে আমাদের সংসারের অভাব হয়, আমরা বাইরে হইতে পারি না ঘর থেকে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বগুড়ায় বেড়েছে শীতের তীব্রতা। ছিন্নমূল খেটে খাওয়া মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। কৃষক ও কৃষি শ্রমিকরাও বিপাকে। গাড়ি চালাতে এত শীতটি ধরে গেছে, আমি হাত পা কাজ করতেছিলাম। গাইবান্ধায় আবার ঝেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরে অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। কষ্ট বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। শীতের কারণে বাচ্চা কোচ্চার মনে করো যে বুকের দোষ হয়, কাশ হয়, সর্দি জ্বর হয়। তীব্র শীতে কাহিল যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের জনজীবন। গরিব ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি। শীতে খুব কষ্ট, আজকে আর রোদ নাই। নাটোরেও কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। কুয়াশা আর ঠান্ডা বাতাসে জবথবো জনজীবন। কাজের অভাবে বিপন্ন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এত শীত পড়তেছে, কুয়াশা আর শীত, কামকাজ করা খুব অসুবিধা হচ্ছে, কামকাজ করা যাচ্ছে না। গড়ে গড়ে বৃষ্টির মতো কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। কুয়াশার কারণে দিনের বেলায়ও রাস্তায় হেডলাইট চালিয়ে চলছে গাড়ি। সমর ইসলাম, 21 টেলিভিশন। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। গণ অভ্যুত্থানের মুখে 1969 সালের এই দিনে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সব আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থান অনন্য এক অধ্যায়। 69-এর পথ ধরেই মুক্তিযুদ্ধ। বিজয় পতাকায় বাঙালির সেরা অর্জন লাল সবুজের বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 52 ভাষা আন্দোলন, বাঙালির মুক্তির সনদ 6 দফা, পরবর্তীতে 11 দফা ও 69-এর গণ অভ্যুত্থানের পথ বেয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে বাঙালি অর্জন করে মহান স্বাধীনতা। 1966 সালে পাকিস্তানিদের শোষণ ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধিকার আন্দোলনে ভিত কেঁপে ওঠে শাসক গোষ্ঠীর। আন্দোলনকে নস্যাৎ করতে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দী করা হয় বঙ্গবন্ধুকে। ষড়যন্ত্র হয় বাঙালির প্রিয় নেতাকে ফাঁসি কাষ্ঠে ঝুলানোর। ফুঁসে ওঠে ছাত্র জনতা। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে বাংলার আনাচে কানাচে। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। সংগ্রামী বাঙালি আইয়ুব শাহীর 144 ধারা ভেঙে রাজপথে দখল নেয়। 20 জানুয়ারি শহীদ হন আমানুল্লাহ আসাদুজ্জামান। আসাদের আত্মদানের পর তার রক্তমাখা শার্ট নিয়ে তাৎক্ষণিক মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তখন 144 ধারা রয়ে গেছে, কিন্তু ছাত্রদের মিছিল এত জঙ্গি রূপ নিল যে পুলিশের পক্ষে তাদের বাধা দিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। কারণ ইতিমধ্যে আইয়ুবের সম্পর্কে বহু
কেটেই গেছে সমস্ত, এবং আইয়ুবের বিরুদ্ধে লড়াইগুলো ক্রমাগত ঘনীভূত হয়ে তাকে উৎখাত করার পথে এগিয়ে চলেছে। 24 জানুয়ারি সান্ধ্য আইন ভেঙে সাধারণ জনতা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে রাজপথে শহীদ হন কিশোর মতিউর। গণ অভ্যুত্থানের মুখে বাঙালি মুক্ত করে আনে তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পিকে হালদারের অর্থ পাচার মামলায় 2 কোম্পানির চেয়ারম্যান ও এমডি গ্রেপ্তার। করোনার নতুন ধরন নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফাইজারের ভ্যাকসিন নিয়ে ইসরায়েলের অভিযোগ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। পিপলস লিজিং এর সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিং এর এমডি রাশেদুল হককে গ্রেফতার করেছে দুদক। পিকে হালদারের সাথে সংশ্লিষ্ট এই দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 2010 সালে রিলায়েন্স ফাইন্যান্সের এমডি ছিলেন পিকে হালদার, আর একই প্রতিষ্ঠানের ডিএমডি ছিলেন রাশেদুল হক। এরপর 2015 সালে পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলে একই বছর রাশেদুল হক ইন্টারন্যাশনাল লিজিং এর এমডি হিসেবে যোগদান করেন। সে সময় কোনো রকম যাচাই বাছাই না করে প্রায় 40টি প্রতিষ্ঠানকে 2,500 কোটি টাকা ঋণ দিয়েছিলেন। এছাড়া পিকে হালদারের বন্ধু পিপলস লিজিং এর সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন হলো। রোববার রাজধানীতে আর্মি গলফ ক্লাবে এক অনুষ্ঠানে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কালের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল আল মামুন রচিত এই বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। বইটি করোনাকালে সেনাবাহিনীর মানবিক ভূমিকার তোলে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিকী, আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ। নোয়াখালী চৌমুহনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তার হোসেন ফয়সলের প্রচারণায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অংশ নেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। দুপুরে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এ সময় কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, যদি স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতা নৌকার বিরুদ্ধে ভোট দেয় তাহলে আগামীতে তাদের কোনো পদে রাখা হবে না। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। বন্ধুদের সাথে মানুষের পাশে এসো মিলি প্রাণের স্পন্দনে স্লোগানে নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের 93 ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী হয়েছে। আমরা 93 ব্যাচের আয়োজনে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে আনন্দ শোভাযাত্রা, পরিচিতি পর্ব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক সারোয়ার খান পাঠান, ডাক্তার হালিম খান, আলিয়া হাসান রূপক, মিজানুর রহমান সহ ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সবাইকে একত্রিত করে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো সহ মানব কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। ওয়ালটন গ্রুপের সদ্য প্রয়াত পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহবুবুল আলম মৃদুলের কুলখানি সোমবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামীকাল দুপুরে মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোসাই জুয়াইরে কুলখানি ও বিশেষ মোনাজাত করা হবে। মাহবুব আলম মৃদুল বৃহস্পতিবার সন্ধ্যা 6:23 হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। পরদিন শুক্রবার বাদ জুম্মা মরহুমের গ্রামের বাড়িতে নামাজে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গেল শনিবার ওয়ালটন গ্রুপের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রোববার দুপুরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী ওয়ালটন কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ শাহিদ, পরিচালক আক্কাস উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুর রহমান, মোহাম্মদ গোলাম কুদ্দুস সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান, ১৩২টি শাখা ও ২টি উপশাখার ব্যবস্থাপকরা। সভায় বিদ্যমান পরিস্থিতি এবং করোনার বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিগত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলা কৌশল। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দশম দ্বাদশে নিয়মিত ক্লাস, অন্য শ্রেণীতে একদিন, এসএসসি এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে সংসদের শিক্ষামন্ত্রী। মুজিব বর্ষে গৃহহীনদের ঘরপ্রাপ্তি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তব রূপ, এসডিজি অর্জনে সহায়ক বলছেন বিশেষজ্ঞরা। কাল আসছে সরকারের কেনা সেরামের ৫০ লাখ ডোজ ভ্যাকসিন। বৃহস্পতিবার ঢাকার ৫ হাসপাতালে টিকা পাবে স্বাস্থ্যকর্মীরা। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কমিটি জানালেন বাণিজ্যমন্ত্রী। রমজানে ৩ গুণ নিত্যপণ্য আমদানির পরিকল্পনা। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিএসসির সন্তোষ, ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।